উদ্দেশ্যটা কি। আমরা খুব এ ব্যাপারে সন্দিহান ছিলাম। তো এইভাবে যে প্রকাশ্য দিবালোকে আরজেস গ্রেনেড মেরে এভাবে হত্যার প্রচেষ্টা চালাবে, এটা কখনো কেউ স্বপ্ন ভাবতে পারেনি। কিন্তু তার আগে খালেদা জিয়া কিন্তু বক্তৃতা দিয়েছে, আমার নাম ধরেই বলেছে যে প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতাও কোনোদিন আমি হতে পারবো না। কোটলিপাড়া বোমা যখন পোতে তার আগে বলেছিল 100 বছর আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারবে না। কাজে আমরা তারপরেও সেখানে আমরা র্যালি করতে গেলাম। যখন আমি ট্রাকেই মঞ্চ করা হয়েছে, আমি উঠে বক্তৃতা দিলাম, মাইকটা রাখতে যাবো, এর মধ্যে আমাদের ফটো সাংবাদিক গোর্কি সে এসে বললো আমি তো ছবি নিতে পাইনি, এবং সাংবাদিকরা সব ট্রাকের ওই মানে তো পাইনি, এর মধ্যে গ্রেড আওয়াজ আমাকে সাথে সাথে হানিফ ভাইয়ের পাশে দাঁড়াচ্ছিল। হানিফ এমন ভাবে দাঁড়াচ্ছিল কেন বারবার যে ঘুরে দাঁড়াচ্ছে, তা আমি বলছি আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, আপনি একটু সরেন। না আমি বললাম আমি এখানেই দাঁড়াবো। সাথে সাথে আমাকে ধরে ফেললো, সাথে আমার সাথে মামুন ছিল স্কোয়াড্রন লিডার, আমার এমনি রিটায়ার্ড, নজিব ছুটে আসলাম, আশেপাশে আমাদের যারা সব আমাকে একদম পুরো ঘিরে ধরলো। একটার পর একটা গ্রেনেড আওয়াজ হচ্ছে, আমাকে যখন এরকম বসায় আমি বারবার ওঠার চেষ্টা করছি, কিন্তু না আমাকে ছাড়েনি। আমার চশমাটা কোথায় ছিটকে পড়ে গেল, কিন্তু আমি দেখলাম যে আমার গায়ে শুধু রক্ত পড়ছে, আর ওই যে স্প্লিটার গুলি সব হানিফ ভাইয়ের মাথায়, তার গায়ে লাগছে, তার মাথায় লাগছে, যেহেতু সে ধরে রাখছে আমার শরীর সেই রক্ত গুলি পড়ে যাচ্ছে। 3টা ফোটা পর কয়েকটা সেকেন্ড, এরপরে আবার জন্য মনে হচ্ছে যে শেষ না, এটা কিয়ামতের মতো, কিছুই দেখা যাচ্ছে না, চারিদিকে ধোঁয়ার অবস্থা। সিঁড়িতে যারা দাঁড়িয়ে ছিল তারা হতো, আর সেদিন ওই ট্রাকে প্রথম একটা টেবিল দেওয়া হয়েছিল, সাধারণত টেবিল থাকে না, কিন্তু ওই দিন টেবিল ছিল। যাক, একটা পর্যায়ে যখন থামলো আমি উঠে দাঁড়ালাম, ওরা ভাবছে আমি বোধহয় আহত, কারণ আমার সারা শরীরটা রক্তাক্ত, বলছে আহত। আমার না, আমার তো কিছু হয়নি। দেখলাম হানিফ ভাই পুরো মাথা টাথা সমস্ত ওইভাবে রক্তাক্ত অবস্থা, এবং ওখানে যারা ছিল সবাই। গাড়িতে উঠতে যাব, দরজাটা খুলে মাহবুব দাঁড়ানো, তখনই গুলি আসলো, এবং সেই গুলিতেই কিন্তু মাহবুব মারা গেল। আমার দু একটা গুলি আমার গাড়ি এসে লাগলো। আমি গাড়িতে উঠে গাড়ি ছেড়ে দিল। যখন আমি গাড়িটা ঘুরিয়ে 0 পয়েন্টের কাছে, তখন আমি শুনছি হইচই আওয়াজ। আমি ওই পর্যন্ত পৌঁছতে কিন্তু গাড়ি কিন্তু একটানে চালিয়ে নিয়ে
আসলো, কিন্তু যখন এই করলাম যে পরে এসে জানলাম যে ওখানে আহত অবস্থা মানুষ যখন পরে ছটফট করছে, তখন কিন্তু কোনো পুলিশ কেউ এগিয়ে আসেনি সাহায্যের জন্য। উল্টো পুলিশ এসে লাঠিচার্জ শুরু করলো। আমাদের এক মহিলা কর্মী আহত অবস্থায়, তার স্বামী এসছে, তাকে লাথি মেরে পুলিশ বের করে দিচ্ছে। সেখানে লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস মারতে শুরু করলো। যেখানে এই ধরনের ঘটনা ঘটলে সাধারণত পুলিশ এগিয়ে আসে সাহায্য করতে চাওয়া হতো বা তাদেরকে রক্ষা করতে, এখানে দেখা গেল উল্টো। আমাদের নেতাকর্মী দূরে যাওয়া ছিল, তারা যখন ছুটে আসছে তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না, বরং টিয়ার গ্যাস মারা হচ্ছে। গ্যাসও তো আরো অনেকে আরো অসুস্থ। তার মানেটা কি, যারা আক্রমণকারী এদেরকে রক্ষা করা, এদেরকে রেস্কিউ করার জন্যই এই টিয়ার গ্যাস মারা এবং এই লাঠি মারা। একটা সরকারের যদি সহযোগিতা না থাকে তাহলে এরকম ঘটনা করতে পারে না। আমি আমার গাড়িতে যখন 5 নম্বরে সুধা সদনে ঢুকলো, ঢোকার সাথে সাথে গাড়িটা ব্রেক করার সাথে সাথে পুরো গাড়িটা বসে গেল। গাড়িটা যতদূর টেনে আমার ড্রাইভারটা সাহসী ছিল, মতি নিয়ে আসছে, কিন্তু ওখানে বসার সাথে সাথে গাড়িটা বসে গেল। কিন্তু আমি যখন নামছি, রেহানা ছিল, তো চিৎকার, আমার কিচ্ছু হয়নি বলে আমরা যে হাড়ি বাবার ধরেছিল, তার মাথায় সমস্ত শরীরে স্প্লিনটা, সেই রক্তই আমার গায়ে। আমি ওখানে দাঁড়িয়ে তখন কোথায় আমাদের কারা, আমি সাথে সাথে আমাদের ড্রাইভার আলী হোসেন আসাদানকে পাঠালাম যে যত দূর পাও ওদেরকে, ওখানে যাদের পাও হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো তোমরা, আর তারপর সাথে সাথে চিকিৎসার জন্য। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে বিএনপি যারা বিএনপি বলা ডাক্তার, তারা কেউ মেডিকেল কলেজে ছিল না, জালাল সেটা বললো। আর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কোনো আহতকে ঢুকতে দেওয়া হয়নি, বলতে এখানে এমার্জেন্সি চিকিৎসা দিতে পারবে না, সেটা সম্পূর্ণ বন্ধ। আর মেডিকেল কলেজে বিএনপির মাইন্ডের কোনো একটা ডাক্তারও সেদিন ওখানে কোনো চিকিৎসা করেনি। আমাদের ডাক্তার রোকেয়া ওয়াইবি রহমান সহ প্রায় 70 জনকে নিজে একা সে অ্যানেস্থেসিয়া দিয়েছে। ঠিকভাবে আমাদের যারা মাইন্ডে তারা সবাই ছুটে আসছে, ওরা চিকিৎসা দিতে চেষ্টা করছে, লাইন দিয়ে রোগী, এবং যে যেখানে যাকে পেয়েছে তাকে সেই হাসপাতাল বা ক্লিনিকে ঢোকানো হয়েছে। আর আমি তখন চারিদিকে আমাদের সবাইকে পাঠালাম কে কোথায়, আমার বাসা থেকে, যে কোথায় কারা কোন হাসপাতালে আছে, তাদের চিকিৎসা, তাদের রক্ত দেওয়া, তাদের কি কি করা লাগবে। আমাদের নেতাকর্মী যে যেখানে ছিল সবাই সাহায্য করলো, সহযোগিতা করলো, ছুটে গেল সবাই যে চিকিৎসা দিতে। কিন্তু সেই দিন শুধু সেটাই না, যখন যারা মৃত তাদের লাশগুলি মেডিকেল কলেজে, সেই লাশ আত্মীয়তা দেবে না, সারা রাত এই লাশ নিয়ে, যাদের আপনজন চলে এসছে তাদের লাশ নিতে দেবে না, লাশ কিছুতেই দেবে না। আমাদের নেতাকর্মী সবাই ওখানে ঘিরে থাকলো। তারপরে একটা পর্যায়ে তারা বাধ্য হলো লাশগুলি দিতে, কোথায় ভোর রাত্রির দিকে, রাত্রি 3-4টার দিকে তখন এক এক করে লাশ দিতে শুরু করলো। পরবর্তীতে আমি শুনেছি যে ওখানে একজন রিজার্ভার একটা অফিসার নাকি ওখানে ছিল ডিউটিরত, যখন এই গ্রেনেড হামলা হয় ও হেডকোয়ার্টারে ফোন করে, তখন তাকে ধমক দেওয়া হয়। আর 2-1 পুলিশ অফিসার তারা পুলিশ ওখানে ছিল, তারা যারা জানতো না তাদের হয়তো পুলিশ হেডকোয়ার্টারে ফোন করেন। পার্লামেন্টে যখন আমরা এই বিষয়টা তুলতে চেষ্টা করলাম, যখন পার্লামেন্ট সিটিং শুরু হলো, পার্লামেন্ট অধিবেশন শুরু হলো, কিছুতে এ ব্যাপারে কথা বলতে দেবে না। একটা সব প্রস্তাব আমরা দিতে চাইলাম, সেটা প্রত্যাখ্যান করা হলো, নিল না।
আমাদের আমরা যারা কথা বলতে চেয়েছি আমাদের কোনো মাইক দেওয়া হলো না। আর খালেদা জিয়া নিজে দাঁড়িয়ে তো বললো ওনাকে আবার কে মারবে, এবং তাদের এমপিরা সব, উনি তো নিজেই ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গেছে। খালেদা জিয়া নিজেও তো নিজেই গ্রেনেড নিয়ে গ্রেনেড মারছে। তা আমি বললাম যে আমার হাতে তো কোনো ভ্যানিটি ব্যাগও ছিল না, কিছুই ছিল না। আর আমি কবে এই আরজেস গ্রেনেড মারায় এক্সপার্ট হয়ে গেলাম তা তো জানি না। তাই জিজ্ঞেস করলাম যে আমরা কি সুইসাইড করতে গেছিলাম ওখানে। তবে আইবি রহমানকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা, তাদেরকে ভালো চিকিৎসা ব্যবস্থা, এবং আমি সত্যি ধন্যবাদ জানাই আমাদের যে ডাক্তার, তারা দিন রাত জান দিয়ে খেটেছে, আমাদের সেই আহতদের পাশে দাঁড়িয়েছে। এবং আমাদের ছাত্রলীগ বলি, যুবলীগ বলি এবং আওয়ামী লীগ সবাই যে যেখানে সুস্থ ছিল সবাই ছুটে এসে রক্ত দিয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে, এবং প্রত্যেকে আর্থিকভাবে সহায়তা এই সমস্ত রোগীদের চিকিৎসা, এবং পরবর্তীতে আমি দেশে বিদেশে পাঠিয়ে পাঠিয়ে রোগীদের চিকিৎসা পর্যন্ত আমরা করিয়ে নিয়ে এসেছি, এবং দীর্ঘদিন পর্যন্ত, এবং এখনো অনেকের চিকিৎসা করতে হচ্ছে। সেই দিন একটা দেশে যারা বলে গণতন্ত্রের কথা বলে, তো এটা কোন ধরনের গণতন্ত্র যে প্রকাশ্য দিবালোকে একটা সাধারণ মানুষ আছে যেখানে একটা জনসভা, সেই জনসভায় যারা আরজেস গ্রেনেডের মতো গ্রেনেড মারতে পারে, এবং মারাটা শুধু তাই না, গ্রেনেড মারার পর সাথে সাথে ওখানে যে রক্ত, পায়ের জুতা, মানুষের সবকিছু পড়ে আছে, এবং সেখানে একটা গ্রেনেড তখনও ফাটেনি, সেই গ্রেনেডটাও পড়ে আছে ওখানে, সেটা যখন উদ্ধার করা হলো, এবং সেই গ্রেনেডটাকে একজন আর্মি অফিসার সে নিয়ে বললো যে এটাকে তো রাখতে হবে আলামত হিসেবে, তাকে ধমক দেওয়া হলো, পরে তার উপর অনেক মানে নির্যাতনও করেছে পরে, যে কেন কথা বললো, সেই গ্রেনেডটাও ধ্বংস করে দেওয়া হলো, এবং ওই আলামত মোছার জন্য ওরা পানি দিয়ে সব ধোয়া শুরু করলো। তখন আমি নানক আজম লাল টেপ লাগানো, ফিতা লাগিয়ে লাগিয়ে জায়গাগুলি চিহ্নিত করলো। এই কাজগুলি কাদের? এই কাজগুলি তো সরকারি, এই কাজগুলি তো পুলিশের, পুলিশ কিন্তু তা করেনি, অর্থাৎ এই আলামত তারা রাখতে চায়নি। এটা হলো বাস্তবতা। দ্বিতীয় হচ্ছে যে পরবর্তীতে যখন এদিকে সবাই সমালোচনা, তখন একজন সাবেক বোধহয় জজ সাহেবকে দিয়ে একটা তদন্ত কমিটি করা হলো। অবশ্যই তদন্ত কমিটির রিপোর্টে আবিষ্কার করলো যে পাশের দেশের গোয়েন্দা সংস্থা এসে এই ঘটনা ঘটিয়েছে। তো পাশের দেশের গোয়েন্দা সংস্থা এসে দিনে দুপুরে এইভাবে এতগুলি গ্রেনেড যদি শহরের ভিতরে মেরে যেতে পারে, তাহলে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থারা কি করছিল? তারা কি নাকে তেল দেখে মারছিল? তাহলে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে কিভাবে? আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সশস্ত্র বাহিনী, আমাদের বিডিআর, আমাদের পুলিশ, তারা কি করছিল? এইভাবে তারা সমস্ত দৃষ্টিটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করলো। তারপরে যখন মানুষের সমালোচনা, মানুষের মানে এটা দাবি উঠলো, এরপরে জজ মিয়া নামে প্রথমে আর একটা ছেলেকে গ্রেপ্তার করলো, এমনকি আমাদের আওয়ামী লীগের নেতা মগবাজার মোখলেস, তাকে পর্যন্ত গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে তাকে বলালো যে এই হামলা নাকি সেও জড়িত। আমরা কখনো ওরা জড়িত থাকতে পারে না, কখনো নাম দিতে, দিনের পর দিন অত্যাচার করে সবার কাছে মানে নাম নেওয়ার জন্য তাদেরকে স্বীকার করার জন্য চেষ্টা করলো। দেখা গেল যে এটাই উদ্দেশ্য ছিল আমাদের নেতাদের ধরার, যে তাকে দিয়ে স্বীকার করাবে, অর্থাৎ দলীয় দলীয় হয়ে গেছে, তারা কিছু জানে না। এরপর সেই নোয়াখালীর এক ছেলে কি জজ সাহেব, জজ মিয়া, এটা গরিব ঘরের ছেলে, তাকে টাকা পয়সা দিয়ে তার পরিবার পালন করতে, সেই কথা বলে তাকে দিয়ে এক কাহিনী রচনা করলো এবং তাকে অ্যারেস্ট করলো। বলছে ওর এই কি যোগ্যতা আছে বা ওর কি আর্থিক সঙ্গতি আছে যে এই গ্রেনেড সংগ্রহ করা, গ্রেনেড মারার জন্য এতগুলি লোক নিয়োগ করা, এত কিছু করা, এটা কি সম্ভব? এবং আপনারা জানেন যে একটা গ্রেনেড পাওয়া গেল জেলখানার ভিতরে ওয়ালের সাথে, সেটা আবার আমাদের কোনো কোনো স্বনামধন্য পত্রিকা বা ডায়াগ্রাম এঁকে দেখালো যে জেলখানার পাশে কোনো এক বাড়ির
থেকে ওই গ্রেনেড ছুঁড়ে মারাতে ওটা ওখানে পড়েছে। জেলখানার পাশে এমন কোনো বাড়ি নেই যেখান থেকে গ্রেনেড মারলে ওই জায়গাটা এসে গ্রেনেড পড়বে। আসল কথা যে এরা অনেকগুলি ক্রিমিনাল জোগাড় করেছিল, তার মধ্যে কিছু জেলখানা থেকে বের করে নিয়ে এসেছিল। কিন্তু সেই সময় যখন মানে প্রত্যেকের হাতে যে গ্রেনেডগুলি ছিল সবাই সেগুলি মারতেও পারেনি। রমনা হোটেলের সামনে ওখানে একটা গলিতে একটা ফেলানো পাওয়া যায় এবং বিভিন্ন জায়গায় কয়েকটা আলামত পাওয়া যায় এবং এ নিশ্চয়ই ঢুকিয়েছিল এবং একজন কারারক্ষী এর মধ্যে জড়িত ছিল। এবং ওই দিন রাত্রে 11টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সে 4 জনকে খালেদা জিয়া দেশ থেকে বাইরে পাঠিয়ে দেয়। তার মধ্যে যে তাজউদ্দিন ছিল ওই কারারক্ষী এবং সেই সাথে যেটা শোনা যায় যে কর্নেল রশিদ আর ডালিম সেই সময় ঢাকায় এসেছিল এবং ঢাকায় এসেছিল খালেদা জিয়া এবং তারেক জিয়ারই তত্ত্বাবধানে ছিল, কারণ গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই তাদের এর মধ্যে সবাই জড়িত, পুলিশ অফিসার সবই জড়িত। কাজে তারাই এদেরকে রক্ষা করে এবং দেশ থেকে বাইরে চলে যেতে তারা সুযোগ সৃষ্টি করে দেয়। কারণ যখন তারা জানলো যে আমি তখন মরি নাই, বেঁচে আছি, তখন তারা দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। এইভাবে সেই 21শে আগস্ট আমাদের হাজার হাজার, কেউ বলে 500, কেউ বলে আমি তো বলবো প্রায় 1000 খানেক কর্মী আহত। কেউ খুব বেশি আহত ছিল, কেউ হয়তো অতটা না, কিন্তু আহতের সংখ্যা কিন্তু অনেক বেশি। আর নিহত তো হয়েছে আমাদের 22 জন আমাদের পার্টির নেতা কর্মী, আইবি রহমান সহ, আর 2 জন ছিল তাদের লাশ কিন্তু কোনোদিন কেউ আর নিতে আসেনি। এই 2 জন ছিল অজ্ঞাতনামা। মনে এটা খুব স্বাভাবিক ধরা যেতে পারে যে নিজেদের গ্রেনেড নিজেরাই হয়তো এর মধ্যে কেউ ওদের যারা মারতে এসছে তারাই বোধহয় ওখানে ছিল। এবং আর একটা আপনাদের স্মরণ করে দিতে চাই, আগস্ট মাসে এই ঘটনা ঘটলো, বোধহয় আগস্ট বা সেপ্টেম্বরের দিকে 10 জন সাকা চৌধুরীর 10 জন ক্যাডার 15 আগস্টেও দেশের বাইরে যাওয়ার কথা না, কিছুতেই যাব না, আব্বা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, আমি MA ক্লাসের ছাত্রী। আমি গেলাম আমাদের ভিসি মতিন স্যারের সঙ্গে দেখা করতে, যে স্যার আমি 2 মাসের জন্য ছুটি চাই, আমি তারপর চলে আসবো। তো বলে তুমি চলে যাবা, স্যার আসবে, তুমি থাকবা না, এটা কথা হলো। যাও, তারপর কেন যেন মানে চলে যেতে হলো আর কি। গেলাম, আমি রেহানাকে সাথে নিয়ে গেলাম। রাসেলকে নেওয়ার কথা ছিল, কিন্তু রাসেল অসুস্থ ছিল, মা ওকে ছাড়লো না। ছয়টা বছর আসতে পারিনি দেশে, আসা দেওয়া হয়নি। আওয়ামী লীগ যখন সবাই নির্বাচিত করলো, আমি একরকম জোর করে দেশে ফিরলাম। আর দেশে ফিরে আসার পর থেকেই তো যখন যেখানে গেছি প্রতিটি জায়গায় তো বোমা হামলা, মঞ্চ পুড়িয়ে দেওয়া, নানাভাবে হয়রানি করা হয়েছে। সুস্থভাবে তো আর কখনো রাজনীতি করতে পারিনি, ঘুরতেও পারিনি, প্রতিটি পদে পদে বাধা। সেই বাধা অতিক্রম করে দলকে সুসংগঠিত করে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পেরেছে। খালেদা জিয়ার সেই দম্ভক্তি আওয়ামী লীগ 100 বছরেও ক্ষমতায় আসতে পারবে না, কিন্তু আল্লাহর বিচার আছে, উপরে তো আল্লাহ আছে একজন, সেটি সবাই ভুলে যায়। ক্ষমতায় থেকে যে নিজের ক্ষমতাটাকে এত বেশি বড় মনে করে যে এই দম্ভক্তিগুলি করে যায়। তো আমাকে বলেছিল যে জীবনেও প্রধানমন্ত্রীদের কথা, বিরোধী দলের নেতাও হতে পারবো না। একসময় সেই নিজেই কিন্তু তার বিরোধী দলের নেতাও হতে পারেনি, এটাও স্মরণ রাখতে হবে। তো যাই হোক, তত্ত্বাবধায়ক সরকার যখন আসে তখন এই হত্যার বিচার মানে তদন্ত আবার বিচার তারা শুরু করে। যাই হোক, আমরা এরপরে 2008-এ নির্বাচনে জয়ী হয়ে সরকার সেই হত্যার বিচার আমরা
ইতিমধ্যে বিচার হয়েছে, কয়েকজনের ফাঁসির আদেশ হয়েছে, কতজনের যাবজ্জীবন হয়েছে যারা বিদেশে আছে। আর মাঝে মাঝে যে গুম গুম খুন বলে, তো হারিস চৌধুরী গুম হয়ে গেছে, তাদের কারা কারা গুম হয়ে গেছে। তো দুইজন, একজন সালাউদ্দিন, হারিস চৌধুরী, দুজনই বেরোলো, একটা আমেরিকায়, একটা হলো ইন্ডিয়াতে, আর একটা খোঁজ পাওয়া গেল এখন নাকি লন্ডনে করোনায় আক্রান্ত। তো এরকম এরা বাইরে বলে বেড়ায় গুম, কিন্তু পরে আবার খোঁজ পাওয়া যায় যে তারা নিজেরাই নিজেদেরকে লুকায় রাখে। তো এরকম ঘটনাও বাংলাদেশে ঘটে, এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের। আমি এইটুকু বলবো, আল্লাহ হয়তো মানুষকে একটা কাজ দেয়, আর সেই কাজটা শেষ না হওয়া পর্যন্ত সময় দেয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেশের স্বাধীনতা অর্জন করবেন, যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলবেন। তিনি দেশটা গড়ে তুলেছিলেন, কিন্তু তার যে স্বপ্নটা ছিল যে একটা অর্থনৈতিক মুক্তি নিয়ে এসে বাংলার মানুষকে একটা উন্নত সমৃদ্ধ দেশ দেবেন, সেটা আর তিনি করতে পারলেন না। তার আগেই আমাদের মাঝ থেকে নিয়ে গেল তারা। আমি বাবা হারিয়েছি, মা হারিয়েছি, ভাইদের হারিয়েছি, আপনজন হারিয়েছি, কিন্তু বাংলাদেশের মানুষ তো তাদের বেঁচে থাকা সব আশা আকাঙ্ক্ষাই হারিয়ে ফেলেছিল। যে স্বাধীনতার জন্য লাখো শহীদ রক্ত দিল, এত মা বোন ইজ্জত দিল, তাদের সেই আত্মত্যাগই তো মুছে ফেলা হয়েছিল। শুধু আওয়ামী লীগ সরকার আসার পরই আবার এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটতে শুরু করেছে। আজকে বাংলাদেশ, যে দেশকে জাতির পিতা স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গিয়েছিলেন, আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। করোনা ভাইরাস আমাদের কিছু সময়ের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আমি আশা করি এটাও আমরা উত্তরণ ঘটিয়ে জাতির পিতার স্বপ্ন, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা আমরা গড়তে পারবো। কারণ আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন, আমি তো আমার বাবার পথ ধরেই এদেশের মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে। কাজী কোহেনের বোমা, গুলি, অনেক কিছু তো চোখের সামনে, বারবার মৃত্যুকে সামনে পেয়েছি, বারবার আমার সামনে মৃত্যু এসে দাঁড়িয়েছে। যেভাবে আমি বেঁচে গেছি, আমাদের নেতা কর্মীরা বাঁচিয়েছে, আল্লাহ বাঁচিয়েছে। তো এই দেশ এত বাধা অতিক্রম করেছে দেশ, আর তার বাইরেও এখন প্রধানমন্ত্রী হিসেবে যতটুকু এখন যেখানে যা দরকার সব রকম সহযোগিতা করে যাচ্ছি। শুধু তাই না, বাংলাদেশের এরকম অগণিত নেতাকর্মী এই বিএনপি জামাতের হাতে হয় মৃত্যুবরণ করেছেন, হয়তো আহত হয়ে পঙ্গু হয়ে আছে। আমি যাকে যেখানে খবর পাচ্ছি, আমি যতদূর সাধ্য সবার জন্যই সহযোগিতা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। এত ত্যাগের মধ্য দিয়ে কিন্তু এই বাংলাদেশ আওয়ামী লীগ গড়ে উঠেছে। আর এদেশের মানুষ আজকে আওয়ামী লীগ আছে বলেই দুবেলা খাবার ব্যবস্থা, তাদের বাসস্থানের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা আমরা করতে পারছি। হয়তো আওয়ামী লীগ না থাকলে অন্য কোনো সরকার থাকলে কখনো এই দেশের মানুষের এই দুঃসময়ের পাশে দাঁড়াতো না। যেহেতু আমাদের আদর্শ এটা, জাতির পিতা আমাদের সেটা শিখিয়েছেন, সেই আদর্শ নিয়ে আমাদের চলতে হবে। আমি আজকে আমি চাইলাম যে যারা সেই সময় গ্রেনেড হামলা আহত, তারা তাদের স্মৃতিগুলি অন্তত বলুক, সেটা খুবই দরকার। যারা মারা গেছেন তাদের আত্মার আবার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলাদেশ।